বন্ধুরা, আজকে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি টপিক তোমাদের কাছে আলোচনা করব। সেটা হলো পশ্চিমবঙ্গের রাজ্যের যে নতুন শিক্ষানীতি নিয়ে আসা হয়েছে, অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল স্টেট এডুকেশন পলিসি 2023 সম্পর্কে। দেখো, এখান থেকে নানান প্রশ্ন তোমাদের জিজ্ঞাসা করতে পারে। হঠাৎ করে তোমাকে বলতে পারে, আচ্ছা এই 2020 সালে তো ন্যাশনাল এডুকেশন পলিসি এটাকে চালু করা হয়, তাহলে আমাদের রাজ্যের ক্ষেত্রে নতুন করে কেন এই রাজ্য শিক্ষানীতিকে নিয়ে আসা হলো? নানান প্রশ্ন জিজ্ঞাসা করতে পারে। তো সেই প্রশ্নগুলি তোমরা কিভাবে ট্যাকেল করবে বা কিভাবে উত্তর দিলে খুব সুন্দরভাবে তাদের কাছে উত্তরটা গ্রহণযোগ্যতা পাবে, সেগুলো নিয়ে কিন্তু আজকে আমরা আলোচনা করব। এবং ওয়েস্ট বেঙ্গল স্টেট এডুকেশন পলিসি থেকে যা কিছু প্রশ্ন করুক না কেন, আজকের ক্লাসটি যদি তোমরা মনোযোগ দিয়ে দেখো, তাহলে এখান থেকে যাই প্রশ্ন করুক তোমরা কিন্তু সমস্ত প্রশ্নের উত্তর দিতে পারবে। একদম টোটালি যা যা প্রশ্ন তোমাদের করতে পারে সমস্তটাই কিন্তু এর মধ্যে রেখেছি। প্রত্যেকে মনোযোগ দিয়ে শুরু থেকে শেষ পর্যন্ত ক্লাসটি দেখতে থাকো। দেখো, তোমাদের প্রথমে বলে রাখি, ন্যাশনাল এডুকেশন পলিসি 2020 তোমরা জানো, তোমাদেরকে আগেও আমি বলেছি, এটা কিন্তু ভারতের সর্বশেষ জাতীয় শিক্ষানীতি। এখন এই জাতীয় শিক্ষানীতি যখন প্রণয়ন করা হলো, তখন আমাদের রাজ্য পশ্চিমবঙ্গ দেখলো এই শিক্ষানীতিটাকে যদি আমাদের রাজ্যের ক্ষেত্রে লাগু করা হয়, অর্থাৎ সম্পূর্ণভাবে যদি লাগু করা হয়, তাহলে কিছু কিছু ক্ষেত্রে দেখা যাবে যে ফলপ্রসূ হবে না। অর্থাৎ কিছু জায়গায় কিছু অসঙ্গতি রয়েছে রাজ্যের ক্ষেত্রে। অর্থাৎ দেখো, যেহেতু এটা ন্যাশনাল, অর্থাৎ সমগ্র ভারতের প্রত্যেকটা রাজ্যকে লক্ষ্য করে যেহেতু করা হয়েছে, তাই পার্টিকুলার কোনো রাজ্যকে উদ্দেশ্য করে কিন্তু এই ন্যাশনাল এডুকেশন পলিসি চালু করা হয়নি। ভারতের 28টা রাজ্য এবং 8টা কেন্দ্রশাসিত অঞ্চল, এই টোটাল সমস্ত রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলগুলি মিলিয়ে ভারতের শিক্ষা ব্যবস্থাটা কেমন হতে পারে, আগামী দিনে কিভাবে শিক্ষা ব্যবস্থাটা নিয়ে গেলে প্রত্যেকটা শিক্ষার্থীর জন্য সামগ্রিক বিকাশে সহায়ক হবে, তার জন্য কিন্তু এই জাতীয় শিক্ষানীতি গ্রহণ করা হয়। কিন্তু এই নীতির ফলে আমাদের পশ্চিমবঙ্গের যারা শিক্ষাবিদ রয়েছেন এবং পশ্চিমবঙ্গের শিক্ষা পর্ষদ, এনারা দেখেন যে এটা আমাদের পশ্চিমবঙ্গের ক্ষেত্রে লাগু করলে সম্পূর্ণরূপে কিন্তু শিক্ষার্থীদের কাছে ফলপ্রসূ হবে না। তাই এই ন্যাশনাল এডুকেশন পলিসির সাথে সামঞ্জস্য রেখেই বা তার সাথে সাদৃশ্য রেখেই কিন্তু রাজ্য নিজস্বভাবে এই একটা শিক্ষানীতি নিয়ে আসে, যেটা আমাদের পশ্চিমবঙ্গের প্রথম একটা স্বতন্ত্র শিক্ষানীতি। সেটাকে আমরা বলছি ওয়েস্ট বেঙ্গল স্টেট এডুকেশন পলিসি 2023 বা পশ্চিমবঙ্গ রাজ্য শিক্ষানীতি 2023। বোঝা গেছে? এখন যেহেতু এটা আমাদের রাজ্যের প্রথম স্বতন্ত্র শিক্ষানীতি, তাই এর লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে 2035 সাল পর্যন্ত। অর্থাৎ 13 বছরের কিন্তু এই নীতি গ্রহণ করা হয়েছে। অর্থাৎ আগামী 13 বছর ধরে পশ্চিমবঙ্গ রাজ্যের জন্য শিক্ষানীতি কেমন হবে, তার জন্যই কিন্তু পশ্চিমবঙ্গ রাজ্য শিক্ষানীতি 2023কে নিয়ে আসা হয়। বোঝা গেছে? অর্থাৎ ন্যাশনাল এডুকেশন পলিসি 2020 বা জাতীয় শিক্ষানীতি 2020 সাথে সাদৃশ্য রেখেই রাজ্যের নিজস্ব কিছু শিক্ষা সংক্রান্ত নীতিকে যুক্ত করেই এই পলিসি নিয়ে আসা হয়েছে। পশ্চিমবঙ্গ রাজ্য শিক্ষানীতি 2023 বা স্টেট এডুকেশন পলিসি, ওয়েস্ট বেঙ্গল স্টেট এডুকেশন পলিসি 2023, এটা কিন্তু আমাদের রাজ্যের একটা কি নিজস্ব, মানে রাজ্যের নিজস্ব শিক্ষা ব্যবস্থাকে আধুনিক করার একটি উদ্যোগ, এবং যা রাজ্যের কিন্তু একটা প্রথম স্বতন্ত্র শিক্ষানীতি। এই শিক্ষানীতি 2035 সাল পর্যন্ত লক্ষ্যমাত্রা নিয়েই কিন্তু তৈরি করা হয়েছে। বোঝা গেছে? পুরো ব্যাপারটা প্রথমে আমি বলে দিলাম যে কেন এই যে জাতীয় শিক্ষানীতির সাথে আমাদের রাজ্য শিক্ষানীতির পার্থক্যটা কোথায় বা কেন নিয়ে আসা হয়েছে, তার কারণটা তোমাদেরকে বললাম। এখন তোমাদেরকে প্রশ্ন এভাবে জিজ্ঞাসা করতে পারে যে যেহেতু জাতীয় শিক্ষানীতি 2020 সালে সমগ্র ভারতবর্ষের শিক্ষা কাঠামোকে উন্নীত করার লক্ষ্যে চালু করা হয়েছিল, তাহলে রাজ্য কেন আবার এই শিক্ষানীতি নিয়ে এলো? দেখো, এক্ষেত্রে আমরা জানি যে রাজ্য কেন শিক্ষানীতি নিয়ে এসেছে, কারণ অনেক কিছু তারা অসঙ্গতি দেখে। কিন্তু সেগুলো কিন্তু আমি যদি ইন্টারভিউ বোর্ডে বলি, সেক্ষেত্রে সেই ব্যাপারটা কিন্তু ভালো দেখাবে না বা সেটা কিন্তু ভালো হবে না। এক্ষেত্রে তোমাকে বাস্তব কথা বলি, তোমাকে সাপের গালেও চুমু খেতে হবে এবং ব্যাঙের গালেও চুমু খেতে হবে। অর্থাৎ তোমাকে বলতে হবে জাতীয় শিক্ষানীতিটাও যেমন একদিকে ভালো, তেমন পশ্চিমবঙ্গ সরকার রাজ্যের জন্য যে শিক্ষানীতি বা ওয়েস্ট বেঙ্গল স্টেট এডুকেশন পলিসি 2023 নিয়ে এসেছে সেটাও কিন্তু ভালো। সেক্ষেত্রে উত্তরটা আমরা কিভাবে দেব সেটা তোমাদেরকে বলবো। কিন্তু বাস্তব যদি তোমরা দেখো, সেখানে দেখবে অনেক কিছু অসঙ্গতি রয়েছে, কিন্তু সেগুলো বলা যাবে না। কারণ তোমাদেরকে বলি, জাতীয় শিক্ষানীতি হচ্ছে, আমরা জানি যে ভারত
ভারতবর্ষের প্রত্যেকটা রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলের জন্য চালু করা। সেখানে অনেক নামি দামি শিক্ষাবিদরা মিলিয়ে কিন্তু এই নীতি প্রণয়ন করা হয়েছে। তাই তুমি কখনো বলতে পারো না যে জাতীয় শিক্ষানীতি খারাপ। আবার যেহেতু স্টেট এডুকেশন পলিসি একটা নিজস্ব উদ্যোগে এবং আমাদের রাজ্যের শিক্ষার্থীদের কথা মাথায় রেখে এই শিক্ষানীতি নিয়ে এসেছে, তাই আমরা এটাকেও বলতে পারি না যে এটা খারাপ। এটা আমাদের এখতিয়ার নেই, বলার এখতিয়ার কিন্তু নেই, এটা একদমই বলা যাবে না। তাই আমরা এখানেতে উত্তরটা এভাবে দেব যে যদি প্রশ্নটা আমাদের এভাবে করে তাহলে বলবো যে জাতীয় শিক্ষানীতি 2020 বা ন্যাশনাল এডুকেশন পলিসি 2020 থাকা সত্ত্বেও পশ্চিমবঙ্গ সরকার নিজস্ব রাজ্য শিক্ষানীতি 2023 গ্রহণ করেছে। এটা মূলত রাজ্যের নিজস্ব ভাষাগত, সাংস্কৃতিক বৈচিত্র্য এবং আঞ্চলিক প্রয়োজন অনুযায়ী শিক্ষার কাঠামো এবং পাঠ্যক্রমকে নিয়ন্ত্রণ করার জন্য। এক কথায় যদি বলা হয় তাহলে বলবো শিক্ষা যেহেতু সংবিধানের যুগ্ম তালিকাভুক্ত। তোমরা জানো যে সংবিধানে মোট 3টা তালিকা রয়েছে, রাজ্য তালিকা, কেন্দ্র তালিকা, যুগ্ম তালিকা, বা যেটাকে আমরা বলি কনকারেন্ট লিস্ট। তো এই যুগ্ম তালিকার মধ্যে শিক্ষা কিন্তু অন্তর্ভুক্ত রয়েছে। তাই প্রত্যেকটা রাজ্যের এখতিয়ার আছে যে তারা চাইলে তাদের রাজ্যের মতো করে কিন্তু শিক্ষা ব্যবস্থা বা শিক্ষানীতি গ্রহণ করতে পারে। শুধু যে আমাদের পশ্চিমবঙ্গে শিক্ষানীতিটা গ্রহণ করেছে এমনটা নয় কিন্তু, কারণ সাউথের যদি তোমরা রাজ্যগুলো দেখো সেখানেও কিন্তু রাজ্য আলাদাভাবে তাদের রাজ্যের জন্য কিন্তু এই স্টেট এডুকেশন পলিসি নিয়ে এসেছে। তাহলে সেক্ষেত্রে আমরা বলবো যে যেহেতু এটা যুগ্ম তালিকাভুক্ত বা কনকারেন্ট লিস্টের মধ্যে রয়েছে বা তার বিষয়, তাই পশ্চিমবঙ্গ রাজ্য তার নিজস্ব সক্রিয়তা রক্ষার জন্য ছাত্রছাত্রীদের স্বার্থে কেন্দ্রীয় নীতির বিকল্প হিসাবেই এবং তার সাথে সাদৃশ্য রেখেই, এটা কিন্তু অবশ্যই বলতে হবে, কারণ ন্যাশনাল এডুকেশন পলিসির সাথে সাদৃশ্য রেখেই কিন্তু এই শিক্ষানীতিটাকে গ্রহণ করা হয়েছে। দেখো তুমি সাপের গালেও চুমু খেলে, অর্থাৎ একদিকে ন্যাশনাল এডুকেশন পলিসি এটাকেও ভালো বললে, আবার একদিকে স্টেট যেটা নিয়ে এসেছে সেটাকেও তুমি ভালো বললে। এটা হবে তোমার যুক্তিসঙ্গত উত্তর। কিন্তু অ্যাকচুয়ালি বাস্তবটা কি বলতো? দেখো বাস্তবটা হচ্ছে এটা, যে দুটো রাজনৈতিক দল তোমরা জানো, বিশেষ দুটো রাজনৈতিক দল রয়েছে, তারা কিন্তু তাদের ক্ষমতা নিয়ে লড়াই চালিয়ে যাচ্ছে। বড় ভাই বলছে আমি যে নীতিটা নিয়ে এসেছি সেই নীতিটা তোমাকে মানতে হবে। ছোট ভাই বলছে যেহেতু সংবিধান আমাকে নীতি প্রণয়ন করার সুযোগ করে দিয়েছে বা আমি নীতি প্রণয়ন করতে পারি, তাহলে কেন আমি তোমার নীতিটা অনুযায়ী চলবো? সেই কারণের জন্য দুই দলের মধ্যে মতবিরোধ রয়েছে, সেটা আমরা এখানে দেখব। দেখো এগুলি কোনোভাবে বলার প্রয়োজন নেই, তোমাদের জানার সুবিধার্থে আমি পয়েন্টগুলো দিয়েছি, কারণ তোমরা জেনে নাও যে কেন এই এনইপি 2020 পরিবর্তে স্টেট এডুকেশন পলিসিটাকে নিয়ে আসা হয়েছে। তার সপক্ষে কিন্তু এগুলো মূল কারণ। প্রথমত যেটা বলা হচ্ছে দেখো, শিক্ষার কাঠামো রক্ষা। অর্থাৎ আমাদের স্টেট এডুকেশন পলিসি যারা তৈরি করেছেন তারা মনে করেন যে ন্যাশনাল এডুকেশন পলিসি 2020-তে যে শিক্ষার কাঠামো, বিদ্যালয় শিক্ষার যে কাঠামোটা তোমরা জানো, 5+3+3+4, এই যে কাঠামোটা, এই কাঠামোটা কিন্তু আমাদের রাজ্যের ক্ষেত্রে যদি লাগু করা হয় সেক্ষেত্রে খুব একটা ফলপ্রসূ হবে না। তাই তারা, অর্থাৎ আমাদের রাজ্য মনে করে 5+4+2+2 এই স্কুল কাঠামোটাকে রাখতে হবে। এগুলো আমি ডিটেলসে একটু পরেই তোমাদের কাছে আলোচনা করছি। দ্বিতীয়ত দেখো রয়েছে ভাষার গুরুত্ব ও বাংলা ভাষা। তোমরা দেখবে এরা কিন্তু এই বাংলা ভাষাকে অনেক গুরুত্ব দেয়, অথচ এই বাংলা ভাষার কোনো লেখক, কবি, সাহিত্যিক তারা কি অবদান রেখে গেছে সমাজের ক্ষেত্রে, তো সেগুলো জানার কোনো প্রয়োজন নেই, কিন্তু বাংলা ভাষাটা ঠিকঠাকভাবে জানতে হবে। যাই হোক, সেই বাংলা ভাষাটা তারা মনে করছে যে রাজ্য সরকারের নিজস্ব নীতিতে যে বাংলা ভাষার ওপর বিশেষ জোর তারা দিয়েছে, এই ন্যাশনাল এডুকেশন পলিসি 2020 চালু করলে বাংলা ভাষার গুরুত্ব কমে যাবে, এবং সেই কারণের জন্য এই তারা নতুন করে তাদের রাজ্যের জন্য, অর্থাৎ আমাদের পশ্চিমবঙ্গের জন্য কিন্তু এই নীতি নিয়ে আসা হয়েছে। তারপরে দেখো ফেডারেল কাঠামো এবং স্বায়ত্তশাসন। যেহেতু আমার কাছে ক্ষমতা রয়েছে, তাহলে কেন তুমি আমার বর্দা হয়ে যদি তুমি একটা নীতি প্রণয়ন করো, আমার ক্ষমতা রয়েছে, আমি তাহলে কেন তোমার নীতিটা মানবো, তাই না? এখানে তো ক্ষমতার লড়াই চলছে। তো সেই কারণের জন্য দেখো, শিক্ষা যেহেতু ভারতের যুগ্ম তালিকায় বা কনকারেন্ট লিস্টের মধ্যে রয়েছে, তাই রাজ্যগুলি চাইলে নিজস্ব করে নীতি প্রণয়ন করতে পারে, সেই অধিকার কিন্তু রয়েছে। সেই মতো করে পশ্চিমবঙ্গ কিন্তু কেন্দ্রীয় নীতি চাপিয়ে দেওয়ার মানে মতো যে স্বায়ত্তশাসন, সেটার কিন্তু পরিপন্থী, অর্থাৎ তারা কিন্তু এই ন্যাশনাল এডুকেশন পলিসিটাকে ঠিকঠাকভাবে দেখছে না। তারপরে দেখো বেসরকারিকরণের আশঙ্কা। অর্থাৎ আমাদের রাজ্যের ক্ষেত্রে যে শিক্ষানীতিটা যারা প্রণয়ন করেছেন তারা মনে করেন যে
ন্যাশনাল এডুকেশন পলিসি 2020 এটা যদি পশ্চিমবঙ্গের ক্ষেত্রে চালু করা হয় তাহলে বেসরকারিকরণ হতে পারে, যার ফলে সাধারণ শিক্ষার্থীদের জন্য শিক্ষার যে সুযোগটা সেটা কমে যেতে পারে, যে কারণের জন্য তারা এটা মান্যতা দেয়নি। আর সর্বশেষ যেটা দেখো, ভর্তি পরীক্ষা ও গ্রামীণ শিক্ষার্থী, অর্থাৎ তোমরা দেখবে বর্তমানে সেমিস্টার পদ্ধতিতে কিন্তু শিক্ষা ব্যবস্থা চালু করা হয়েছে। তো এখানে যেটা বলা হচ্ছে যে ন্যাশনাল এডুকেশন পলিসির অধীনে স্নাতক স্তরের জন্য কেন্দ্রীয় প্রবেশিকা পরীক্ষার প্রস্তাব নিয়ে রাজ্যের আপত্তি ছিল। সরকার মনে করে এতে গ্রামীণ এলাকার ছাত্রছাত্রীরা অসুবিধায় পড়তে পারে, তাই বিকেন্দ্রীভূত ভর্তির ব্যবস্থা কিন্তু তার পক্ষে তারা মত দিয়েছে। পরীক্ষা ব্যবস্থা যেটা বললাম যে 11-12 ক্ষেত্রে তোমরা দেখেছো বর্তমানে সেমিস্টার পদ্ধতিতে পরীক্ষা কিন্তু চালু হয়েছে, অর্থাৎ শিক্ষার্থীরা নিজেদেরকে রিকভারি করার কিন্তু একটা সুযোগ পাচ্ছে এবং সেটা খুব কম সময়ে। হয়তো সে থার্ড সেমিস্টারে ভালো রেজাল্ট করতে পারলো না, তার ফলে কী হবে, তাকে দীর্ঘদিনের অপেক্ষা করতে হবে না, চাইলে সে কী করতে পারে না, সেই সেমিস্টারটার জন্য আবার পড়াশোনা করে পরীক্ষা দিতে পারে। তো এই অষ্টম শ্রেণী থেকে ধীরে ধীরে সেমিস্টার প্রথা চালু করার কথা বলা হয়েছে এবং বর্তমানে তোমরা জানো যে একাদশ এবং দ্বাদশ এই দুটোর জন্য কিন্তু সেমিস্টার পদ্ধতি অলরেডি চালু হয়ে গেছে। তো এই সমস্ত ব্যাপারগুলোর জন্য স্টেট মনে করেছে যে ন্যাশনাল এডুকেশন পলিসিটাকে চালু করার আমাদের রাজ্যের ক্ষেত্রে সম্পূর্ণভাবে চালু করলে এই সমস্যাগুলি হতে পারে, যে কারণের জন্য আমাদের রাজ্যে নতুন করে স্টেট এডুকেশন পলিসি নিয়ে আসা হয়েছে। বোঝা গেছে, এগুলি কিন্তু মূল কারণ। তবে এগুলি তোমাদের জেনে রাখার সুবিধার্থে আমি বলে দিলাম। এগুলি তোমার ওখানে যদি জিজ্ঞাসা করে তাহলে কিন্তু এগুলো কোনো রকমভাবে বলার কোনো প্রয়োজন নেই, যদি পার্টিকুলার আলাদাভাবে জিজ্ঞাসা করে সেক্ষেত্রে বলতে পারো। তোমাদের জেনে রাখার সুবিধার্থে আমি বলে রাখলাম। এরপরে দেখো প্রকাশ, অর্থাৎ আমাদের পশ্চিমবঙ্গ সরকার যে নতুন শিক্ষানীতি নিয়ে এসেছে এটা কত সালে প্রকাশিত হয়? 2023 সালের 5ই সেপ্টেম্বর কিন্তু এটি প্রকাশিত এবং বিজ্ঞাপিত হয়। আর মনে রাখবে রাজ্য মন্ত্রিসভা 2023 সালের 7ই আগস্ট এই শিক্ষানীতির কিন্তু অনুমোদন দেয়। তোমরা জানো যে কোনো কিছু নীতি প্রণয়ন করার জন্য প্রথমে রাজ্য মন্ত্রিসভার একটা পারমিশন নিতে হবে, অর্থাৎ তারা যদি মত প্রকাশ করে সেখানে ভোটের মাধ্যমে কিন্তু এই একটা নীতি নিয়ে আসা হয়। তো সেক্ষেত্রে রাজ্য মন্ত্রিসভা 2023 সালের 7ই আগস্ট কিন্তু এই শিক্ষানীতির একটা অনুমোদন দিয়েছিল। এবার দেখব এই যে শিক্ষানীতি আমাদের স্টেটের ক্ষেত্রে যে শিক্ষানীতিটা নিয়ে আসা হয়েছে এখানে কি কমিটি গঠন করা হয়েছিল এবং সেই কমিটির মেম্বার কতজন ছিলেন, তার প্রধান কে ছিলেন, সেগুলো আমরা দেখব। দেখো, পশ্চিমবঙ্গের নিজস্ব শিক্ষানীতি প্রণয়নের জন্য সরকার কি করে 2022 সালের 7ই এপ্রিল, এবং ডেটটা অবশ্যই মনে রাখবে, 2022 সালের 7ই এপ্রিল 10 জন, কতজনকে নিয়ে না 10 জন সদস্যকে নিয়ে একটি বিশেষজ্ঞ কমিটি বা এক্সপার্ট কমিটি গঠন করেন। এই বিশেষজ্ঞ কমিটির প্রধান ছিলেন শিক্ষাবিদ ডক্টর প্রবৃত্ত সরকার মহাশয়, এবং মনে রাখবে যে ইনি কিন্তু প্রাক্তন উপাচার্য বিধানচন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয়, অর্থাৎ বিধানচন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন উপাচার্য ছিলেন। তিনিই কিন্তু এই যে 10 জনের যে কমিটিটা গঠন করা হয়েছিল তার কিন্তু প্রধান ছিলেন। এছাড়াও এই 10 জন সদস্যের যে বিশেষজ্ঞ কমিটি ছিল তার মধ্যে যারা যারা ছিলেন তাদের মধ্যে দেখো অন্যতম রয়েছে কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক গায়ত্রী চক্রবর্তী, হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক সুগত বসু এবং যাদবপুর বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন উপাচার্য সুরঞ্জন দাস। এরা কিন্তু এর মধ্যে, অর্থাৎ এই যে 10 জন সদস্যের যে বেঞ্চটা গঠন করা হয়েছিল বা কমিটিটা গঠন করা হয়েছিল তাদের মধ্যে কিন্তু এনারা উল্লেখযোগ্য ব্যক্তিত্ব ছিলেন। এরপরে আমরা দেখব দপ্তর, অর্থাৎ আমাদের রাজ্যের নতুন যে শিক্ষানীতি নিয়ে আসা হলো সেই শিক্ষানীতিতে কি কি থাকবে, সেখানে কি কি মডিফাই করতে হবে, কি কি রাখলে সেগুলো ভালো হয়, এই সমস্ত ব্যাপারগুলো সেগুলো কিন্তু দেখে রাজ্যের উচ্চ শিক্ষা দপ্তর এবং রাজ্যের স্কুল শিক্ষা দপ্তর। তো সেটাই বলা হচ্ছে যে নীতি প্রণয়নের মূল দায়িত্বে থাকে আমাদের রাজ্যের উচ্চ শিক্ষা দপ্তর। তারা বিশেষজ্ঞ, আগেই যে বললাম যে এক্সপার্ট কমিটি বা বিশেষজ্ঞ কমিটি তারা গঠন করে এবং সুপারিশের ভিত্তিতে খসড়াটাও কিন্তু তারা তৈরি করে। আর এই রাজ্যের স্কুল শিক্ষা বা উচ্চ শিক্ষা বিভাগ এরা কিন্তু এই রাজ্যের স্কুল শিক্ষানীতি বাস্তবায়নের কিন্তু প্রধান কর্তৃপক্ষ, যা রাজ্যের শিক্ষানীতি কার্যকর করতে তারা কাজ করে থাকে। এরপরে দেখব রাজ্যের আইন দপ্তর। দেখো, প্রত্যেকটা ডিপার্টমেন্টের কিন্তু আমাদের যেমন এপিসি ভবনের ক্ষেত্রে তোমরা যদি বলো সেখানেও দেখবে যে ল সেকশন রয়েছে, ঠিক আছে। তো আবার যদি বিকাশ ভবনের কথা বলো সেখানেও দেখবে একটা ল সেকশন রয়েছে। তো সেক্ষেত্রে এখানেও কিন্তু একটা রাজ্যের আইন দপ্তর, অর্থাৎ এরা কিন্তু এই নীতিমালার আইনের দিকটাকে খতিয়ে দেখে যে এটা আদৌ
কার্যকরী করা যাবে কিনা বা সেখানে আইনের কোনো জটিলতা থাকছে কিনা, তারা কিন্তু এই ব্যাপারটাকে খতিয়ে দেখে, তারপরেই তারা ছাড়পত্র দিয়ে থাকে। এরপরে দেখো রাজ্যের অর্থ দপ্তর। এবার অর্থ দপ্তর কি করে না, এই যে নীতিটাকে নিয়ে আসা হচ্ছে, সেই নীতির যে আর্থিক দিক সেটা কিন্তু যাচাই করে তারা সম্মতি দেয়। আর সর্বশেষ রাজ্যের মন্ত্রিসভা অর্থাৎ স্টেট ক্যাবিনেট এরা কি করে চূড়ান্ত নীতির যে অনুমোদন সেটা প্রদান করে। তো এইভাবেই একটা নীতি কি হয় না কার্যকর করা হয়ে থাকে। বোঝা গেছে? এবারে দেখবো সময়সীমা। দেখো শিক্ষানীতিটা আমি তোমাদের আগেই বললাম, শিক্ষানীতিটা 2023 সালে যেহেতু নিয়ে আসা হয় এবং 2023 থেকে 2035 সাল পর্যন্ত, অর্থাৎ এই 13 বছর ধরে কিন্তু একটা দীর্ঘমেয়াদী দৃষ্টিভঙ্গি নিয়ে কিন্তু এই শিক্ষানীতি তৈরি করা হয়েছে। অর্থাৎ শিক্ষানীতিটি আগামী 13 বছরের জন্য কিন্তু তৈরি করা হয়েছে। চলো নেক্সট, এবারে দেখবো মূল লক্ষ্য। দেখো মূল লক্ষ্য অর্থাৎ এই শিক্ষানীতির মূল লক্ষ্য বা প্রধান যে উদ্দেশ্য সেগুলো কি কি আমরা দেখব। প্রথমত, 2030 সালের মধ্যে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক স্তরে 100% গ্রস এনরোলমেন্ট রেশিও, যেটাকে বলছি জিইআর, এটা আমি কি সেটা একটু পরেই বলছি, তো অর্জনের লক্ষ্য রাখা হয়েছে এবং 2035 সালের মধ্যে উচ্চশিক্ষায় এর হারটা 50% করার লক্ষ্য রাখা হয়েছে। এবার এই গ্রস এনরোলমেন্ট রেশিওটা কি সেটা তোমাদের জানতে হবে। দেখো আমি এখানে তোমাদের এর একটা ফর্মুলা রয়েছে, এটা তোমাদের জানতে হবে। ধরো এটা আমাদের পশ্চিমবঙ্গ, এবং এই পশ্চিমবঙ্গের ক্ষেত্রে আমি প্রাইমারির ক্ষেত্রে দেখব যে আমাদের পশ্চিমবঙ্গের প্রাইমারিতে সিইআর কত। তাহলে এটা আমাদের পশ্চিমবঙ্গ, এই পশ্চিমবঙ্গের ক্ষেত্রে প্রাইমারি যেহেতু দেখছি, তাহলে আমরা জানি যে প্রাইমারি 1 থেকে 5 পর্যন্ত, তার মানে 6 থেকে 10 বছর পর্যন্ত বয়সী মানুষজনের সংখ্যা যদি আমি দেখি, তাহলে দেখছি যে আমাদের পশ্চিমবঙ্গে টোটাল রয়েছে 100 জন। এবার এর মধ্যে দেখা গেল যে আমাদের পশ্চিমবঙ্গে যারা প্রাথমিকে পড়াশোনা করছে, দেখা গেল তারা রয়েছে, এনরোল করেছে 80 জন। কতজন এনরোল করেছে না 80 জন, অর্থাৎ পড়াশোনা করছে 80 জন। তাহলে প্রাইমারির আমাদের পশ্চিমবঙ্গের ক্ষেত্রে প্রাইমারি যদি সিইআর বা গ্রস এনরোলমেন্ট রেশিও আমি বের করি, তাহলে কি হবে, আমার মোট কত ছিল 100 জন টোটাল পপুলেশন 6 থেকে 10 বছর। এবার ক্লাস 1 থেকে 5, যেহেতু ক্লাস 1 থেকে 5 এটার কত এজ কত 6 থেকে 10 বছর, তাই ক্লাস 1 থেকে 5 পর্যন্ত যারা এনরোল করেছে তাদের সংখ্যাটা 80। তাহলে পার্সেন্টেজ যদি বের করি 100 দিয়ে গুণ করতে হবে, টোটালের মধ্যে 80 জন এনরোল করেছে, তার মানে এটা সিইআর হবে আমার 80%। কিন্তু এখানে একটা জিনিস তোমাদের মনে রাখতে হবে, এটা কিন্তু আমার 100-র থেকে বেশিও হতে পারে। এবার কেন হতে পারে, দেখো কালারটা চেঞ্জ করে তোমাদেরকে বোঝাচ্ছি। ধরো টোটাল পশ্চিমবঙ্গের পপুলেশন আমি দেখলাম 6 থেকে 10 বছর পর্যন্ত, অর্থাৎ প্রাইমারির ক্ষেত্রে আমি 100 জন। কিন্তু এবার অনেকেই তো রয়েছে যারা 6 থেকে 10 বছরেরও বেশি সময়েতে, দেখা গেল কারো বয়স হচ্ছে 12 বছর, সেই মুহূর্তে সে ক্লাস 4-এ পড়ছে, তাহলে সেটাও কিন্তু কাউন্ট হয়ে যাচ্ছে। কিন্তু দেখো এই জায়গাতে যখন আমি পশ্চিমবঙ্গের ক্ষেত্রে যে 6 থেকে 10 বছরের যে পপুলেশন দেখছিলাম, সেখানে কিন্তু এই ব্যক্তিটা যার বয়স 12 বছর সে কিন্তু এর মধ্যে ছিল না। অথচ যেহেতু সে এখন 4-এ পড়ছে, ক্লাস 4-এ পড়ছে, এবং আমি প্রাইমারির ক্ষেত্রে সিআর বের করছি, তাই এ কিন্তু এখানে ইনক্লুড হয়ে গেল। এইভাবে দেখা গেল যে সেটা কিন্তু এইটাকে অর্থাৎ টোটাল পপুলেশনকে অনেক সময় ছাড়িয়ে যেতে পারে। মানে অনেক সময় দেখা যেতে পারে যে ভর্তি যারা সেই মুহূর্তে ভর্তি হচ্ছে, অর্থাৎ ক্লাস 1 থেকে 5-এর মধ্যে যারা ভর্তি হচ্ছে, তাদের বয়সটা দেখা গেল 6 থেকে 10 বছরের থেকেও বেশি, হয়তো কারো 12 বছর, কারো 13 বছর, কারো 14 বছর। তাহলে কী হবে না, তারাও কিন্তু এর মধ্যে ইনক্লুড হয়ে যায়। তার ফলে আমি যখন ভাগ করতে যাই, যদি ওপরেরটা বড় হয়ে যায়, অর্থাৎ লব যদি বড় হয়ে যায় হরের থেকে, তাহলে সেটা অবশ্যই আমার 100 থেকে, কারণ 100 আমি এখানে ধরে নিয়েছি, যেটা থাকবে সেটা তো আমার মেন ফিগার, তাহলে তার থেকে যখন বড় হয়ে যাচ্ছে, সে কারণের জন্য পার্সেন্টেজটাও আমার কি হয় অনেক সময় কিন্তু 100 থেকে বেশি হতে পারে। আশা করছি বোঝাতে পেরেছি। তো এটাই এখানেতে বলা হচ্ছে যে সিইআর এটা হলো যে একটি নির্দিষ্ট স্তরের শিক্ষায় মোট ছাত্রছাত্রীদের সংখ্যা এবং সেই স্তরের জন্য নির্দিষ্ট বয়সসীমার মোট জনসংখ্যার অনুপাত। তোমরা জানো ভাগ মানে সেটা অনুপাত, যা শিক্ষা ব্যবস্থার অংশগ্রহণের সামগ্রিক চিত্র দেখায়। এটি 100%-এরও বেশি হতে পারে। কেন হতে পারে সেটা আমি তোমাদের বললাম। অর্থাৎ নির্ধারিত বয়সের চেয়ে কম বা বেশি বয়সের ছাত্রছাত্রীরাও এখানে কিন্তু অন্তর্ভুক্ত
থাকতে পারে। ওই যে বললাম যে 1 থেকে 5 পর্যন্ত অ্যাকচুয়ালি সেটা আমার 6 থেকে 10 বছর হয়, কিন্তু দেখা গেল যে ক্লাস 1 থেকে 5 কারো বয়স 15 বছর, সেও কিন্তু এর মধ্যে ঢুকে গেল। কারো বয়স 17 বছর, সে এখন ক্লাস 4-এ পড়ছে, তো সেও কিন্তু এর মধ্যে ঢুকে গেল। কিন্তু দেখো মোট পপুলেশনটা যখন আমি করছি দেখছি যে 100 জনই কিন্তু আমার এই 6 থেকে 10 বছরের মধ্যে ছিল, কিন্তু 15-17 তো এর মধ্যে ছিল না, কিন্তু এরা যেহেতু এখানে চলে আসছে তাই সেটা আমার 100 থেকে বেশিও হয়ে যেতে পারে। ঠিক আছে, তো কারণটা আমি বলে দিলাম। এইটাই গেল আমাদের সিইআর বা গ্রস এনরোলমেন্ট রেশিও। চলো নেক্সট দেখো, দ্বিতীয়ত দেখছি যে 2025 সালের মধ্যে তৃতীয় শ্রেণী পর্যন্ত সমস্ত শিক্ষার্থীর জন্য 100% সাক্ষরতা সংখ্যাবিজ্ঞান, যেটা আমরা বলি কি FLN, অর্থাৎ ফাউন্ডেশনাল লিটারেসি অ্যান্ড নিউমেরেসি, এটা কিন্তু নিশ্চিত করার কথা বলা হয়েছে। মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক স্তর শেষ করা শিক্ষার্থীদের মধ্যে অন্তত 50% যেন একটি বৃত্তিমূলক বিষয়ে পারদর্শী হয়, বা যেটাকে ভোকেশনাল ট্রেনিং বলা হয়, সেই ব্যবস্থা কিন্তু করা। এবং অষ্টম শ্রেণী থেকে, আচ্ছা কালারটা চেঞ্জ করি, হ্যাঁ, অষ্টম শ্রেণী থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত ধাপে ধাপে সেমিস্টার পদ্ধতির প্রস্তাব কিন্তু দেওয়া হয়েছে। বর্তমানে তোমরা জানো যে 11-12-এ কিন্তু এই সেমিস্টার পদ্ধতিতে পরীক্ষা চালু হয়ে গেছে। আর পঞ্চম থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত ত্রিভাষার নীতি কার্যকর করার কথা বলা হয়েছে। এগুলো আমি ডিটেলসে আলোচনা করছি, এগুলো কিন্তু এর মূল লক্ষ্য বলতে পারো, বা এগুলোকে নিয়েই কিন্তু এই শিক্ষা নীতিটাকে নিয়ে আসা হয়েছে। ঠিক আছে, তো এই ব্যাপারগুলো রয়েছে, এগুলো আমি ডিটেলসে আলোচনা করছি। এরপরে দেখব আমাদের এই যে রাজ্যের নতুন যে শিক্ষানীতি, এই শিক্ষানীতিতে বিদ্যালয় শিক্ষা বা স্কুল শিক্ষার ক্ষেত্রে শিক্ষা কাঠামোটা কি রাখা হয়েছে। তোমরা জানো যে ন্যাশনাল এডুকেশন পলিসি অনুযায়ী এই শিক্ষা কাঠামোটা রাখা হয়েছে 5+3+3+4, তাই তো? কিন্তু পশ্চিমবঙ্গের শিক্ষা কাঠামোটা এই 5+3+3+4-এর পরিবর্তে করা হয়েছে 5+4+2+2। এবার কোনটা কি মেনশন করছে সেটা আমাদের দেখতে হবে। দেখো, প্রথম প্রাথমিক শিক্ষা, অর্থাৎ 1 বছর, যেটা আমাদের প্রাক প্রাথমিক, যেটা আমরা শিশুয়ান বলি, সেটা 1 বছর, এবং প্রথম থেকে চতুর্থ শ্রেণী পর্যন্ত 4 বছর। তাহলে টোটাল হচ্ছে আমার প্রাক প্রাথমিক 1 বছর, আর 1 থেকে 4 পর্যন্ত 4 বছর, টোটাল আমার 5 বছর, এই 5 কমপ্লিট। দ্বিতীয় দেখো উচ্চ প্রাথমিক, কারণ এখানে পঞ্চম শ্রেণী থেকে উচ্চ প্রাথমিক ধরা হয়েছে, তো পঞ্চম শ্রেণী থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত মোট 4 বছর, সেটা আমার হয়ে গেল। দেখো মোট 4 বছর হয়ে গেল উচ্চ প্রাথমিক। এরপর আসছে মাধ্যমিক। মাধ্যমিক দেখো নবম থেকে দশম শ্রেণী পর্যন্ত মোট 2 বছর, তাহলে আমার আগের 2 হয়ে গেল। তাহলে কি 5+4+2+2, তাই তো? তাহলে আমার এই 2টা কমপ্লিট হয়ে গেল। পরে দেখো উচ্চ মাধ্যমিকের ক্ষেত্রে একাদশ দ্বাদশ এই দুটো মিলিয়ে 2 বছর, অর্থাৎ শেষের যে 2টি সেটা আমার কমপ্লিট হলো। তাহলে টোটাল 5+4+2+2, এটা কিন্তু আমাদের বর্তমানে পশ্চিমবঙ্গের যে শিক্ষা কাঠামো, সেই শিক্ষা কাঠামোটা। দেখো ডান দিকে আমি ছবি দিয়ে রেখেছি তোমাদের বোঝার সুবিধার্থে। আমি তোলাতে দেখো এখানেতে এই যে ন্যাশনাল এডুকেশন পলিসির সাথে আমাদের পশ্চিমবঙ্গের যে নতুন যে শিক্ষানীতি, সেটা দেখো আমি একটু এখানেতে দুটোকে নিয়ে তুলনামূলক আলোচনা করে দিচ্ছি। তাহলে ন্যাশনাল এডুকেশন পলিসির ক্ষেত্রে দেখলাম 5+3+3+4 এই শিক্ষা কাঠামো ছিল, কিন্তু পশ্চিমবঙ্গের ক্ষেত্রে দেখো দেখতে পাবে যে এই শিক্ষা কাঠামোটা হয়েছে 5+4+2+2, তাই তো? তাহলে দেখো দুটোর মধ্যে পার্থক্য তোমরা বুঝতে পারবে, এটা আমাদের ন্যাশনাল আর এটা হচ্ছে আমাদের ওয়েস্ট বেঙ্গল বা স্টেটের ক্ষেত্রে। ঠিক আছে, তো এই যে এটা আমি আগে তোমাদের আলোচনা করেছি ন্যাশনাল এডুকেশন পলিসি, এখানে মনে রাখবে এই যে 5টা ন্যাশনাল এডুকেশন পলিসির ক্ষেত্রে আমি তবুও একবার বলে দিই, এই 5টা মূলত 3 বছর কিন্তু প্রি প্রাইমারি, যেটাকে আমরা বলি প্রাক প্রাথমিক, 3 বছর প্রাক প্রাথমিক, আর 1-2 মিলিয়ে 2 বছর, অর্থাৎ প্রাক প্রাথমিক থেকে দ্বিতীয় শ্রেণী পর্যন্ত টোটাল হচ্ছে 5 বছর। তারপরে দেখো তৃতীয় থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত এখানে 3 বছর, তারপরে ষষ্ঠ শ্রেণী থেকে অষ্টম শ্রেণী 3 বছর, তারপরে নবম থেকে দ্বাদশ পর্যন্ত আমার 4 বছর। এই শিক্ষা কাঠামোটা এটা ন্যাশনাল এডুকেশন পলিসিতে। পশ্চিমবঙ্গের ক্ষেত্রে তোমাদের বলে দিলাম, দেখো তোমাদের বোঝার সুবিধার্থে এখানে কিন্তু আমি ছবি তোমাদের যে শিক্ষা কাঠামো সেটা কিন্তু দিয়ে রেখেছি। এরপরে আমরা দেখব সেমিস্টার পদ্ধতি চালু। তোমরা জানো যে 11-12-এর ক্ষেত্রে কিন্তু বর্তমানে সেমিস্টার পদ্ধতি চালু হয়ে গেছে। সেটাই বলা হচ্ছে যে মাধ্যমিক পর্যন্ত যে পুরনো নিয়ম ছিল সেই পুরনো নিয়মই থাকবে, অর্থাৎ মাধ্যমিক পরীক্ষাটা বর্তমানে এখন যেমনভাবে হচ্ছে তেমনভাবেই চলবে, কিন্তু উচ্চ মাধ্যমিক স্তরে অর্থাৎ একাদশ দ্বাদশ শ্রেণী থেকে 2024-25 শিক্ষাবর্ষ থেকে ধাপে ধাপে সেমিস্টার পদ্ধতি চালু করার কথা বলা হয়েছে, আর অলরেডি চালু হয়ে গেছে তোমরা দেখতে পাচ্ছ। এবং 2026 সালে দ্বাদশ শ্রেণীর ছাত্রছাত্রীরা এই নতুন পদ্ধতিতে কিন্তু প্রথম ফাইনাল পরীক্ষা দেবে।
আর অষ্টম শ্রেণী থেকে ধাপে ধাপে সেমিস্টার চালুর প্রস্তাবও কিন্তু এই শিক্ষানীতির মধ্যে রাখা হয়েছে। অর্থাৎ এরপরে দেখবে কিছুদিন পরে তোমাদের অষ্টম শ্রেণী থেকেও কিন্তু সেমিস্টার পদ্ধতি চালু হয়ে যাবে। ক্লিয়ার? এবারে দেখব যে এই সেমিস্টার পদ্ধতিটা আসলে কি। দেখো একাদশ শ্রেণীর ক্ষেত্রে যদি বলি, একাদশ শ্রেণীতে এবং দ্বাদশ শ্রেণীতে মোট এই দুটো শ্রেণীতে দুটো করে কিন্তু সেমিস্টার হবে। একাদশ শ্রেণীতে সেমিস্টার হবে, যেহেতু এটা উচ্চ মাধ্যমিক স্তর, একাদশ আর দ্বাদশ মিলিয়ে, তাই একাদশ শ্রেণীতে আমার প্রথম সেমিস্টার হবে নভেম্বরেতে এবং দ্বিতীয় সেমিস্টার হবে আমার মার্চে। এবং একাদশ শ্রেণীতে যে দুটো সেমিস্টার হবে সেগুলো তার নিজের স্কুলের মধ্যেই হবে। আর দ্বাদশ শ্রেণীর ক্ষেত্রে সেমিস্টার 3 যেটা আমার নভেম্বরে হবে আর সেমিস্টার 4 যেটা আমার মার্চে হবে, সেটা কিন্তু নিজের স্কুল বাদে অন্য যে কোনো স্কুলে এই পরীক্ষা দিতে যেতে হবে। মনে রাখবে প্রথম সেমিস্টার অর্থাৎ 11-এর ক্ষেত্রে প্রথম যে সেমিস্টারটি সেটি কিন্তু এমসিকিউ বেসড প্রশ্ন হবে, এবং দ্বাদশ শ্রেণীর ক্ষেত্রেও কিন্তু এই তৃতীয় সেমিস্টারটি কিন্তু নভেম্বরে যেটা হবে সেটাও কিন্তু এমসিকিউ বেসড প্রশ্ন কিন্তু হবে। এটা গেল মূলত আমাদের উচ্চ মাধ্যমিক স্তরের যে সেমিস্টার পদ্ধতি, সেই সেমিস্টার পদ্ধতি। জিজ্ঞেস করতে পারে, তো আমি বলে দিলাম। এরপরে আমরা দেখব ত্রৈভাষিক নীতি বা ত্রিভাষা সূত্র। খুবই গুরুত্বপূর্ণ, কারণ পশ্চিমবঙ্গ সরকার যে 5+4+2+2 এই কাঠামোটা রেখেছে, এখানে এই কাঠামো অনুযায়ী কিন্তু এই ভাষার সূত্রকে তারা অ্যাপ্লাই করেছে। কিভাবে অ্যাপ্লাই করেছে দেখো, প্রাক প্রাথমিক, প্রথমেই দেখব প্রাক প্রাথমিক ও প্রাথমিক স্তর, অর্থাৎ প্রথম থেকে চতুর্থ শ্রেণী পর্যন্ত। দেখো এই যে নতুন শিক্ষানীতি নিয়ে আসা হয়েছে না, এখানে তোমরা যদি ভালো করে দেখো 1 থেকে 4 পর্যন্ত অর্থাৎ চতুর্থ শ্রেণী পর্যন্ত এটাকেই কিন্তু প্রাথমিকের মধ্যে রাখা হয়েছে। তোমরা আবার এটা ভেবে বসো না যে 1 থেকে 5 পর্যন্ত এটাকে প্রাথমিকে রাখা হয়েছে। তোমরা আগেরগুলো দেখো, আমি সেখানেও বলেছি যে এখানে ক্লাস 1 থেকে 4 পর্যন্ত এটাকে প্রাথমিক বলা হচ্ছে, আর 5 থেকে 8 পর্যন্ত, পঞ্চম শ্রেণী থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত এটাকে উচ্চ প্রাথমিকের মধ্যে রাখা হয়েছে। যদিও আমরা জানি যে 1 থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত অর্থাৎ প্রথম শ্রেণী থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত এটা প্রাথমিকের মধ্যে পড়ে, কারণ পঞ্চম শ্রেণীটা রিসেন্টলি ইনক্লুড হয়েছে। কিন্তু এই নীতি কত সালের নীতি? 2023 সালের নীতি। তাই এই নীতি অনুযায়ী 1 থেকে 4 পর্যন্ত আমার প্রাথমিকের মধ্যে রাখা হয়েছে। তো এই প্রাথমিকের মধ্যে এই ত্রিভাষার সূত্রটা কিভাবে অ্যাপ্লাই হবে দেখো না, এই স্তরে দুটি ভাষা শেখানো হবে, একটি হলো মাতৃভাষা অর্থাৎ প্রথম ভাষা, আর একটা হলো ইংরেজি। উচ্চ প্রাথমিক স্তর অর্থাৎ পঞ্চম থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত যদি দেখি, তাহলে এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এখানে 3টি ভাষা শিখতে হবে, অর্থাৎ এই স্তরে মূলত ত্রিভাষার সূত্র পূর্ণাঙ্গভাবে কার্যকর হবে। শিক্ষার্থীদের একসাথে 3টি ভাষায় তাদেরকে পড়তে হবে। প্রথম ভাষা অর্থাৎ ফার্স্ট ল্যাঙ্গুয়েজ, এটা কি? এটা শিক্ষার্থীর একটা মাতৃভাষা। অর্থাৎ আমাদের পশ্চিমবঙ্গের ক্ষেত্রে ম্যাক্সিমাম স্টুডেন্টের মাতৃভাষা কি হয়ে থাকে? বাংলা। এবারে যাদের ধরো মাতৃভাষা বাংলা নয়, এমন তো অনেক রয়েছে যারা যেগুলো নেপালি স্কুল বলো বা উর্দু মিডিয়ামের স্কুল বলো বা সাঁওতালি বা হিন্দি, তো আবার অনেক রয়েছে ইংরেজি মাধ্যম। অর্থাৎ মাতৃভাষা, যাদের মাতৃভাষা যেটা, সেটাই হবে তাদের প্রথম ভাষা বা ফার্স্ট ল্যাঙ্গুয়েজ। সেটা হতে পারে বাংলা, সেটা হতে পারে নেপালি, সেটা উর্দু, সাঁওতালি, হিন্দি, ইংরেজি, যা খুশি হতে পারে। প্রথম ভাষা হিসাবে মাতৃভাষাটাকেই প্রাধান্য দেওয়া হবে। দ্বিতীয় ক্ষেত্রে ধরো এখানে মাতৃভাষায় অর্থাৎ প্রথম ভাষা কারো ইংরেজি, সেক্ষেত্রে দ্বিতীয় ভাষা হিসেবে তাকে ইংরেজি বাদ দিয়ে ভারতের স্বীকৃত যে কোনো একটা ভাষা তাকে দ্বিতীয় ভাষা হিসাবে বেছে নিতে হবে। কিন্তু যাদের ইংরেজি মাতৃভাষা নয়, তাদের ক্ষেত্রে দ্বিতীয় ভাষা থাকবে কিন্তু ইংরেজি, অর্থাৎ এটি সাধারণত ইংরেজি। অর্থাৎ যাদের ইংরেজি মাতৃভাষা নয় তাদের জন্য দ্বিতীয় ভাষা হবে ইংরেজি, আর যাদের মাতৃভাষা ইংরেজি তাদের ক্ষেত্রে ইংরেজি বাদে আর ভারতের যে সমস্ত স্বীকৃত ভাষা রয়েছে তাদের মধ্য থেকে যে কোনো একটি ভাষা তাদের কিন্তু দ্বিতীয় ভাষা বা সেকেন্ড ল্যাঙ্গুয়েজ হবে। এরপরে তৃতীয় ভাষা, এগুলো ভালো করে তোমরা দেখো, ঠিক আছে? দেখো পঞ্চম শ্রেণী থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত শিক্ষার্থীদের একটি তৃতীয় ভাষা শিখতে হবে। এই ভাষাটি প্রথম ও দ্বিতীয় ভাষা থেকে আলাদা হবে। আমি আগেই যেটা বললাম, প্রথম ভাষা যার যেটা মাতৃভাষা সেটা, আর দ্বিতীয় ভাষা সেক্ষেত্রে ইংরেজি, আর ইংরেজি মাধ্যম যদি কারো মানে মাতৃভাষা হয় সেক্ষেত্রে তো সেই ইংরেজি বাদে যে কোনো একটা স্বীকৃত ভাষা হলো। কিন্তু এই দুটোতে যে ভাষাগুলো তারা নিয়েছে সেই দুটো ভাষা বাদে তাদের পছন্দ মতো যে কোনো একটা ভাষা এখানেতে রাখতে হবে। অর্থাৎ এখানে দেখো বলা হচ্ছে যে শিক্ষার্থীরা তার পছন্দ মতো যে কোনো ভারতীয় ভাষা বা বিদেশি ভাষা এখানে বেছে নিতে পারবে। বিকল্প হিসাবে যে এখানে বাংলা, সংস্কৃত, অর্থাৎ কারো ইংরেজি, ধরো মাতৃভাষা কারো ইংরেজি, এবং সে প্রথম ভাষা হিসাবে ইংরেজি নিল, দ্বিতীয় ভাষা হিসাবে সে দেখা গেল যে হিন্দি নিল, এবং তৃতীয় ভাষা হিসাবে দেখা গেল সে কিন্তু চাইলে বাংলা নিতে পারে। অর্থাৎ
ওই দুটো বাদে, ওপরের দুটো বাদে যে কোনো একটা কিন্তু এখান থেকে নিতে হবে, ওই দুটোকে নেওয়া যাবে না। তো তৃতীয় ভাষা হিসেবে বিকল্প হিসেবে বাংলা, সংস্কৃত, হিন্দি, সাঁওতালি, গুরুমুখী, উর্দু, নেপালি বা যে কোনো বিদেশি ভাষাকে রাখার কিন্তু সুযোগ দেওয়া হয়েছে। যদি কোনো শিক্ষার্থী প্রথম ও দ্বিতীয় ভাষা বাংলা না হয়, তবে তাকে তৃতীয় ভাষা হিসেবে বাংলাকে প্রাধান্য দেওয়ার কথা বলা হয়েছে। মানে ধরো এই জায়গাটাতে যদি কারো প্রথম ভাষা, আমি ধরে নিলাম এর প্রথম ভাষা হলো সাঁওতালি, তাহলে এর দ্বিতীয় ভাষা কি হবে? ইংরেজি। অবভিয়াসলি, কারণ দ্বিতীয় ভাষাটা সাধারণত ইংরেজি হবে, এর যেহেতু সাঁওতালি তাই এর দ্বিতীয় ভাষা ইংরেজি। এই তৃতীয় ভাষা হিসাবে কিন্তু একে বাংলা অবশ্যই পড়তে হবে, বাংলা কিন্তু একে অবশ্যই রাখতে হবে। অর্থাৎ এই যার সাঁওতালি মাতৃভাষা, তার প্রথম ভাষা সাঁওতালি, তার দ্বিতীয় ভাষা ইংরেজি এবং তৃতীয় ভাষা হবে বাংলা। এবার ধরো কারো মাতৃভাষা বাংলা, তাহলে তার মাতৃভাষা বা প্রথম ভাষা হবে বাংলা, দ্বিতীয় ভাষা হবে ইংরেজি, তৃতীয় ভাষা এই বাংলা এবং ইংরেজি বাদে তার পছন্দ মতো যে কোনো একটা ভাষা। ধরো কারো প্রথম ভাষা হচ্ছে ইংরেজি, দ্বিতীয় ভাষা সে রাখলো, ধরো ইংরেজি যেহেতু প্রথমে রেখে দিয়েছে তাই সে দ্বিতীয় ক্ষেত্রে ইংরেজি রাখতে পারবে না, সে ধরো হিন্দি রেখেছে, তাহলে তাকে তৃতীয় ভাষা হিসেবে কিন্তু বাংলা অবশ্যই তাকে নিতেই হবে, এটা বাধ্যতামূলক। সেটাই বলা হয়েছে যে তৃতীয় ভাষা হিসেবে বাংলাকে প্রাধান্য দেওয়া হয়েছে। আশা করছি পুরোটা বোঝাতে পারলাম। চলো নেক্সট, মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক স্তর, অর্থাৎ নবম থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত। দেখো অষ্টম শ্রেণীর পর ত্রিভাষা সূত্রের ব্যাপকতা কিন্তু নেই, অর্থাৎ এখানে কিন্তু আর ত্রিভাষা সূত্র থাকছে না। অষ্টম শ্রেণী পর্যন্ত তোমার হয়ে গেল, অর্থাৎ পঞ্চম থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত তোমাকে কিন্তু ত্রিভাষা সূত্র শিখতে হবে, মানে তিনটে ভাষা কিন্তু তোমাকে জানতে হবে। এবারে অষ্টম শ্রেণীর পর থেকে অর্থাৎ নবম শ্রেণী থেকে কিন্তু এই ত্রিভাষা নিয়ে কিন্তু কোনো বাধ্যবাধকতা কিন্তু নেই। তবে অবাংলা মাধ্যম স্কুলের শিক্ষার্থীদের জন্য দশম শ্রেণী পর্যন্ত বাংলা একটি অতিরিক্ত বিষয় হিসেবে চালু রাখার সুপারিশ করা হয়েছে। উচ্চ মাধ্যমিক স্তর অর্থাৎ একাদশ এবং দ্বাদশ শ্রেণীর সেমিস্টার পদ্ধতি চালু হবে এবং শিক্ষার্থীরা তারা তাদের পছন্দ মতো বিষয় বা ভাষা কিন্তু নির্বাচন করতে পারবে। তোমরা জানো যে 11-12 থেকে কি হয়, বিভিন্ন সাবজেক্ট ভাগ হয়ে যায়, তারা চাইলে যে কোনো খুশি তারা নিতে পারে। এরপরে দেখো রয়েছে ডিজিটাল ও প্রযুক্তি নির্ভর শিক্ষা, অর্থাৎ শিক্ষার্থীদের ডিজিটাল শিক্ষায় উৎসাহিত করতে তরুণের স্বপ্ন নামক প্রকল্পের মাধ্যমে প্রযুক্তিগত সহায়তা দেওয়া হচ্ছে। এছাড়া নবম থেকে দ্বাদশ শ্রেণীর জন্য অনলাইন পাঠ্যক্রম ও ডিজিটাল গ্রন্থাগার তৈরির পরিকল্পনা রাখা হয়েছে। আমি একটু স্পিডে বলছি কারণ অনেক কিছু জানতে হবে তোমাদের, অনেকটা রয়েছে, নাহলে ভিডিওটা অনেকটা লেন্দি হয়ে যাবে। দেখো তারপরে রয়েছে মূল্যায়ন ও রিপোর্ট কার্ড, অর্থাৎ শিক্ষার্থীদের সামগ্রিক বিকাশের লক্ষ্যে 3 বছর বয়স থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত একটি ইউনিক আইডেন্টিটি কার্ড এবং চিপযুক্ত মেমোরি কার্ড তৈরির সুপারিশ করা হয়েছে, যেখানেতে তার শিক্ষাগত রেকর্ড সংরক্ষিত থাকবে। অর্থাৎ যেমনটা সেন্ট্রাল চালু করেছে অর্থাৎ অ্যাপার আইডি কার্ড, সেই অ্যাপার আইডি কার্ডের ধাঁচেই কিন্তু এটা তৈরি করবে আমাদের রাজ্যের যে নতুন শিক্ষানীতি, সেখানে কিন্তু এটা বলা হয়েছে। পরে দেখো মডেল স্কুল ও পরিকাঠামো, বৃত্তিমূলক শিক্ষা, আমি এগুলো আর বলছি না, একটু দেখে নাও। বৃত্তিমূলক শিক্ষা অর্থাৎ মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক স্তরের অন্তত 50% শিক্ষার্থী যাতে কমপক্ষে একটি বৃত্তিমূলক বা ভোকেশনাল বিষয়ে দক্ষতা অর্জন করতে পারে, তার জন্য কিন্তু জোর দেওয়া হয়েছে। এরপরে দেখো যেটা রয়েছে সেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, অর্থাৎ যেটা আমরা বলি কি FLN, অর্থাৎ এর পুরো নাম কি, ফাউন্ডেশনাল লিটারেসি অ্যান্ড নিউমেরেসি, যেটার বাংলা হচ্ছে মৌলিক সাক্ষরতা ও সংখ্যাতত্ত্ব। এখানে দেখো বলা হয়েছে যে 2025 সালের মধ্যে তৃতীয় শ্রেণী পর্যন্ত সমস্ত শিক্ষার্থীর জন্য 100% বা 100% মৌলিক সাক্ষরতা বা লিটারেসি এবং সংখ্যাতাত্ত্বিক যে দক্ষতা বা নিউমেরেসি নিশ্চিত করার জন্য লক্ষ্যমাত্রা কিন্তু নেওয়া হয়েছে। পাঠ্যক্রম সংস্কার অর্থাৎ ষষ্ঠ শ্রেণী থেকে অষ্টম শ্রেণীর আধুনিক পাঠ্যক্রমের কিন্তু কাজ শুরু হয়েছে, যা 2026 সাল থেকে কার্যকর করা হতে পারে, এটা কিন্তু একটা এই নীতিতে রাখা হয়েছে। ইন্টার্নশিপ ও প্রজেক্ট, অর্থাৎ উচ্চ মাধ্যমিক শিক্ষার্থীদের গ্রীষ্মকালীন ছুটিতে পছন্দের বিষয়ের ওপর ইন্টার্নশিপ বা কর্পোরেট সংস্থার সাথে প্রজেক্ট করার সুযোগ কিন্তু এখানেতে দেওয়া হয়েছে। মূল্যায়ন পদ্ধতি, অর্থাৎ পরীক্ষার ক্ষেত্রে শুধু মুখস্থ বিদ্যার বদলে দক্ষতা ভিত্তিক মূল্যায়ন এবং MCQ এবং বর্ণনামূলক প্রশ্নের সমন্বয়ে পরীক্ষা নেওয়ার কথা বলা হয়েছে। যখন আমি 11 এবং 12-এর কথা বললাম, তোমরা দেখেছো যে সেমিস্টার 1 সেমিস্টার এবং থার্ড সেমিস্টার, এই দুটো সেমিস্টারের ক্ষেত্রে অর্থাৎ 11-এর ক্ষেত্রে যে 1 সেমিস্টার এবং 12-এর ক্ষেত্রে যে থার্ড সেমিস্টার, এখানে কিন্তু MCQ প্রশ্ন কিন্তু রাখার কথা বলা হয়েছে। অর্থাৎ এই মূল্যায়নের ক্ষেত্রে যদি দেখো তাহলে সেই মুখস্থ বিদ্যার বদলে দক্ষতা ভিত্তিক মূল্যায়নের কথা কিন্তু এখানে বলা হয়েছে। এগুলো গেল আমাদের বিদ্যালয় শিক্ষার ক্ষেত্রে যে যে জিনিসগুলো নিয়ে আসা হয়েছে সেগুলো। এবারে তোমাকে প্রশ্ন করতে পারে, সম্প্রতি পশ্চিমবঙ্গ শিক্ষা দপ্তর উচ্চ মাধ্যমিক থেকে সেমিস্টার পদ্ধতিতে শিক্ষার্থীদের পরীক্ষা নিচ্ছে, এর ফলে শিক্ষার্থীদের কি কি সুবিধা হতে পারে বলে আপনি মনে করেন? প্রশ্ন জিজ্ঞাসা করতে পারে, সেক্ষেত্রে আমরা কি উত্তর দেব? দেখো কি কি সুবিধা শিক্ষার্থীদের হতে পারে সেটা আমরা দেখব। প্রথমত পাঠ্যক্রমের ওপর চাপ হ্রাস বা পাঠ্যক্রমের চাপ কমে যাওয়া। তোমরা দেখবে
আগে কি হতো, 11-12 একসাথে পরীক্ষা হতো, তারপরে 12 আলাদা করে, 11 আলাদা করে পরীক্ষা হয়। কিন্তু এই যে সেমিস্টার পদ্ধতি, এটা চালু হওয়ার পরে এই এক বছরের টোটাল যে পড়াটা, সেই পড়ার বদলে প্রথম সেমিস্টার, অর্থাৎ আমি যদি 12-এর ক্ষেত্রেই বলি, থার্ড সেমিস্টারে যেটুকু পড়ার সেটুকু পড়ে নিল, চতুর্থ সেমিস্টার বা ফোর্থ সেমিস্টারে যেটুকু পড়ার সেটা পড়ে নিল। অর্থাৎ কিছুটা পড়লো, তারপরে পরীক্ষা দিল, আবার কিছুটা পড়লো, তারপরে পরীক্ষা দিল। ফলে এই যে চাপ, পাঠ্যক্রমের একটা যে চাপ, সারা বছর ধরে আমি না পড়ে কিছুটা কিছুটা করে যে আমি পুরো পরীক্ষাটা দিচ্ছি, এর ফলে পাঠ্যক্রমের চাপটা হ্রাস পাবে বা কমে যাবে, সেটাই বলা হয়েছে। দ্বিতীয়ত দেখো, পরীক্ষার্থীদের পরীক্ষার ভীতি দূর এবং ধারাবাহিক মূল্যায়ন। অর্থাৎ এই সেমিস্টার পদ্ধতি চালু হলে বছরে একবারে, মানে যে বড় পরীক্ষাটা আমাদের দিতে হতো, সেটার পরিবর্তে আমি ছোট ছোট পরীক্ষা, অর্থাৎ দুবারে সেই পরীক্ষাটা দিতে পারছি। এর ফলে আমার চাপটা যেমন একদিকে কমছে, তেমনই আত্মবিশ্বাসও কিন্তু বাড়বে। ফলে বছরের শুরু থেকে পড়াশোনার একটা ধারাবাহিকতা শিক্ষার্থীদের মধ্যে বজায় থাকবে। তারপরে দেখো, নেক্সট দেখবো যে এমসিকিউ ভিত্তিক মূল্যায়ন। আগে যেটা আমরা দেখলাম, এর মূল উদ্দেশ্যই হচ্ছে এমসিকিউ ভিত্তিক মূল্যায়ন। যে প্রথম এবং তৃতীয় সেমিস্টার, যেটা তোমাদের আমি বললাম, যে প্রথম এবং তৃতীয় সেমিস্টারে শুধুমাত্র এমসিকিউ প্রশ্ন থাকবে, যা শিক্ষার্থীদের লজিক্যাল থিঙ্কিং বা যুক্তি প্রয়োগের ক্ষমতা বাড়াতে এবং বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য প্রস্তুতি হতে কিন্তু সাহায্য করবে। তোমরা জানো যে বিভিন্ন যেমন কম্পিটিটিভ এক্সামগুলো দিয়ে থাকি, সেখানে কিন্তু এমসিকিউ বেস কোশ্চেন হয়ে থাকে, 4টে করে অপশন থাকে। তো সেগুলোর ক্ষেত্রে কিন্তু এটা খুবই সাহায্য করবে। পরবর্তী ক্ষেত্রে যদি কোনো শিক্ষার্থী প্রতিযোগিতামূলক পরীক্ষায় অংশ নেয়, তাহলে সেক্ষেত্রে এই এমসিকিউ ভিত্তিক মূল্যায়ন তাদের প্রচুর সাহায্য করবে। পরবর্তী যদি দেখি, দেখো ফলাফল ও সংশোধনের সুযোগ। অর্থাৎ কোনো সেমিস্টারের অকৃতকার্য হলে তাহলে কি একই শিক্ষাবর্ষে পুনরায় পরীক্ষা, অর্থাৎ আমি দেখলাম যে আমি ফোর্থ সেমিস্টারে ফেল করেছি, তাহলে কি আমাকে আবার প্রথম থেকে কিন্তু পরীক্ষা দিতে হবে না, আমি আবার নতুন করে পড়ে ফোর্থ সেমিস্টারেই পরীক্ষা দেবো। সেটাই বলছে যে একটা ফলাফল সংশোধনের সুযোগ থাকবে কোনো সেমিস্টারে অকৃতকার্য হলে একই শিক্ষাবর্ষে পুনরায় পরীক্ষার মাধ্যমে সেই ঘাটতি মিটিয়ে নেওয়া সুযোগ থাকবে, যা কিন্তু মানে একটা বছরকে নষ্ট করবে না। উচ্চশিক্ষার সঙ্গে সামঞ্জস্য। তোমরা জানো যে কলেজ এবং বিশ্ববিদ্যালয়তে কি হয়েছে না, বর্তমানে সেমিস্টার পদ্ধতিতেই পরীক্ষা চলছে। তার ফলে কি, যদি স্কুল স্তর থেকে শিক্ষার্থীদের এই সেমিস্টার পদ্ধতিতে পরীক্ষাটা অভ্যস্ত করানো যায়, তাহলে ভবিষ্যতে উচ্চশিক্ষার ক্ষেত্রে শিক্ষার্থীদের একটা কি সুবিধা হবে, অর্থাৎ পুরো প্যাটার্নটা বুঝতে সুবিধা হবে, কোনো কিন্তু অসুবিধা হবে না। তার জন্য কিন্তু এটা একটা কারণ। এবং দেখো, নতুন ও আধুনিক বিষয়, অর্থাৎ নতুন, এই যে নতুন ব্যবস্থার সাথে কৃত্রিম বুদ্ধিমত্তা, তোমরা দেখবে যে ন্যাশনাল এডুকেশন পলিসিতে 3য় শ্রেণী থেকে কিন্তু এআই, অর্থাৎ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, এটা শেখার কিন্তু কথা বলা হয়েছে। তো সেই কারণের জন্য কৃত্রিম বুদ্ধিমত্তা, ডেটা সায়েন্স, সায়েন্স অফ ওয়েল বিং, এই যে এর মতো আধুনিক বিষয়গুলো, এই বিষয়গুলো পড়ার কিন্তু সুযোগ থাকছে। এবং ব্যবহারিক দক্ষতা এবং ইন্টার্নশিপ, অর্থাৎ নতুন শিক্ষানীতি অনুযায়ী শিক্ষার্থীরা গ্রীষ্মকালীন ছুটিতে বিভিন্ন কর্পোরেট ও মিডিয়া হাউসের ইন্টার্নশিপ করার এবং বিভিন্ন ব্যবহারিক প্রজেক্ট যুক্ত হওয়ার কিন্তু একটা সুযোগ পাবে। এগুলো মূলত কারণ, অর্থাৎ এর মাধ্যমে এই সেমিস্টার পদ্ধতিটা চালু হলে শিক্ষার্থীরা এই সুযোগগুলো পাবে, যে কারণের জন্য সেমিস্টার পদ্ধতিটা চালু করা হয়েছে। এর ভালো দিক কিন্তু এগুলো। এরপরে দেখবো যে উচ্চশিক্ষার ক্ষেত্রে কী কী পরিবর্তন আনা হয়েছে, বা উচ্চশিক্ষার ক্ষেত্রে এই নতুন পশ্চিমবঙ্গের শিক্ষানীতিতে কী কী রাখা হয়েছে। প্রথমত দেখো, 4 বছরের স্নাতক কোর্স, অর্থাৎ 2023-24 শিক্ষাবর্ষ থেকে রাজ্য সরকার স্নাতক স্তরে 3 বছরের পরিবর্তে 4 বছরের অনার্স কোর্স চালু করেছে, যেটা ইউজিসি অর্থাৎ ইউনিভার্সিটি গ্র্যান্ট কমিশন জাতীয় পাঠ্যক্রম ক্রেডিট ফ্রেমওয়ার্ক মেনে এই ব্যবস্থা কার্যকর করা হয়েছে। এই যে বহুমুখী, দেখো আমি এখানে একটা বলে রাখি, এখানে কিন্তু মনে রাখবে, শুধুমাত্র যে 4 বছরই তোমাকে অনার্স পড়তে হবে এমনটা নয়। তুমি যদি 4 বছর অনার্স পড়ো, তুমি ডাইরেক্ট পিএইচডি করার সুযোগ পাবে, কিন্তু তুমি চাইলে 3 বছরও কিন্তু অনার্স পড়তে পারো। এটা দেখো এখানে বলা হয়েছে। অর্থাৎ বহুমুখী প্রবেশের সুযোগ ও প্রস্থান, অর্থাৎ নতুন শিক্ষানীতি অনুযায়ী কোনো শিক্ষার্থী চাইলে 3 বছর পর স্নাতক ডিগ্রি নিয়ে পড়াশোনা শেষ করতে পারে। আবার যদি তারা চায় 4 বছরও কিন্তু পূর্ণ করতে পারে, তবে 4 বছর করলে সরাসরি পিএইচডি করার একটা সুযোগ কিন্তু থাকবে। এরপরে দেখো রয়েছে স্নাতকোত্তর শিক্ষার পরিবর্তন, অর্থাৎ 4 বছর যদি কেউ এই গ্র্যাজুয়েশন বা অনার্স করে থাকে, তাহলে কি হবে না, সে 1 বছরে কিন্তু মাস্টার্সটা কমপ্লিট করে দেবে। অর্থাৎ 4 বছর গ্র্যাজুয়েশন বা অনার্স করলো, আর 1 বছর মাস্টার্স, টোটাল হচ্ছে আমার 5 বছর। আবার কেউ যদি 3 বছর করে, ধরো 3 বছর কেউ গ্র্যাজুয়েশন করলো, তাহলে তাকে কিন্তু 2 বছরে কিন্তু মাস্টার্স করতে হবে, সেখানেও কিন্তু 5 বছর। এবং 4 বছর তুমি যদি করো, সেক্ষেত্রে তোমার অনেক সুযোগ তুমি পাবে। অর্থাৎ গ্র্যাজুয়েশনটা যদি তুমি 4 বছর করো, সেক্ষেত্রে তুমি ডাইরেক্ট কিন্তু পিএইচডি করার সুযোগ পাচ্ছ, কিন্তু 3 বছর করলে ডাইরেক্ট পিএইচডি করার কিন্তু সুযোগ তুমি পাবে না।
তো এই ব্যাপারটা কিন্তু এখানে বলা হয়েছে। আমি একটু স্পিডে বলছি, নাহলে টাইমিংটা অনেকটা চলে যাবে। দেখো, ব্যাপারগুলো বোঝাতে না টাইম লাগে, কারণ যদি আমি টাইমের কথা যদি বলি না, তাহলে ব্যাপারগুলো তোমরা বুঝতে পারবে না। এই ব্যাপারগুলো এত কিছু তোমাদেরকে যখন জানাচ্ছি না, তো টাইম তো দিতেই হবে, তাই না? আমি বলছি সেখানে তো টাইম লাগবে, ব্যাপারগুলো তবেই তো তোমরা বুঝতে পারবে, তাই না? এরপরে দেখো রয়েছে MOOCS এবং ডিজিটাল শিক্ষা, অর্থাৎ শিক্ষার্থীদের জন্য অনলাইনে শিক্ষা প্রসারের লক্ষ্যে MOOC। দেখো, এর পুরো নাম হচ্ছে ম্যাসিভ ওপেন অনলাইন কোর্স। এবার অনেকে এই ডিজিটাল শিক্ষার সাথে দূরশিক্ষা বা যেটা ওপেন আমরা বলি সেটা কিন্তু গুলিয়ে ফেলে। মনে রাখবে, ডিজিটাল শিক্ষা এবং ওপেন বা দূরশিক্ষা দুটো কিন্তু আলাদা বিষয়। তো সেটা চালু করার কথা বলা হচ্ছে এবং শিক্ষা পোর্টালে বাংলা ভাষার ব্যবহার কিন্তু বাড়ানো হচ্ছে। ভাষা এবং পাঠ্যক্রম সরকারি এবং বেসরকারি উভয় স্কুলেই বাংলা এবং ইংরেজি ভাষাকে বাধ্যতামূলক করা হচ্ছে এবং শিক্ষার বিষয়বস্তুর মধ্যে শিল্পকলাকে সমন্বিত করার উপর কিন্তু জোর দেওয়া হয়েছে। গবেষণার গুরুত্ব যদি দেখো, তাহলে দেখতে পাবে যে স্নাতক স্তরের চতুর্থ বর্ষে মানে যে সমস্ত শিক্ষার্থীরা প্রথম 6টি সেমিস্টারে 75% বা তার বেশি নম্বর পাবে, তারা অনার্স উইথ রিসার্চ মানে যেটা আমরা বলি সেটা করার কিন্তু একটা সুযোগ থাকছে। কর্মসংস্থানের ওপর দক্ষতা বৃদ্ধি, অর্থাৎ উচ্চশিক্ষায় শিক্ষার্থীদের কর্মসংস্থান বাড়াতে বৃত্তিমূলক শিক্ষা যেটা ভোকেশনাল এডুকেশন এবং ইন্টার্নশিপের ওপর জোর দেওয়া হয়েছে। শিল্প একাডেমি এবং অংশীদারত্বের মাধ্যমে শিক্ষার্থীদের হাতে কলমে প্রশিক্ষণের ব্যবস্থা করার কিন্তু ঘোষণা করা হয়েছে। সম্পদের ভাগাভাগি, দেখো এই জায়গাটা দেখতে হবে, অর্থাৎ বিভিন্ন বিশ্ববিদ্যালয় এবং কলেজগুলির মধ্যে পরিকাঠামো ও সম্পদ ভাগ করে নেওয়ার বা রিসোর্স শেয়ারিং এর পরামর্শ দেওয়া হয়েছে যাতে শিক্ষার মান বৃদ্ধি পায়। আর সর্বশেষ দেখো, সেমিস্টার ব্যবস্থা, উচ্চ মাধ্যমিক স্তর থেকে সেমিস্টার ব্যবস্থা চালুর মাধ্যমে শিক্ষার্থীদের বিশ্ববিদ্যালয়ে পড়াশোনার সাথে মানিয়ে নেওয়ার একটা পথ কিন্তু প্রশস্ত করার কথা বলা হয়েছে। এই গেল মূলত তোমাদের এই যে পশ্চিমবঙ্গের যে রাজ্য শিক্ষানীতি 2023, সেই শিক্ষানীতি সম্পর্কে বিস্তারিত তথ্য। প্রত্যেকটা জায়গা যদি তোমরা ভালো করে বুঝে বুঝে পড়ে নাও একবার, বা যারা খাতায় নোট করছো তারা যদি নোট করে নাও, তাহলে তোমাদের এখান থেকে যাই প্রশ্ন করুক না কেন তোমরা সকল প্রশ্নের উত্তর দিতে পারবে। আর যারা আমাদের কাছ থেকে মেটেরিয়ালস নিয়ে প্রিপারেশন করতে চাও, তারা এই স্ক্রিনে দেওয়া যে হোয়াটসঅ্যাপ নাম্বারটি রয়েছে, এখানে অনলি হোয়াটসঅ্যাপ করে তোমরা কিন্তু চাইলে মেটেরিয়ালসগুলি খুবই স্বল্প মূল্যে পারচেস করতে পারবে। এখান থেকে তোমরা সমস্ত একটা প্রাইমারি ইন্টারভিউয়ের যা কিছু জানা প্রয়োজন সমস্তটা কিন্তু তোমরা এই মেটেরিয়ালসের মধ্যে পেয়ে যাবে। তো যারা চাও, যাদের প্রয়োজন আছে, যারা নিজেদের প্রয়োজন মনে করে, তোমরা চাইলে এখান থেকে কিন্তু এই মেটেরিয়ালসগুলি তোমরা কালেক্ট করতে পারো। আর যারা আমাদের মেটেরিয়ালস নিয়েছো তারা তো এগুলো তোমরা ফ্রিতে পেয়েই যাচ্ছ, অর্থাৎ আগামী দিন পর্যন্ত যা কিছু মেটেরিয়ালস আসবে যারা পারচেস করেছে তারা কিন্তু এগুলো সমস্তটাই ফ্রিতে পেয়ে যাবে। আর যারা চাইছো তারা চাইলে কিন্তু পারচেস করতে পারো। সকলে ভালো করে প্রিপারেশন নাও, ভালো করে ডেমো প্র্যাকটিস করো। সাথে সাথে এই যে আজকে দেখো 44 নম্বর ক্লাস তোমাদের প্রোভাইড করা হলো, অর্থাৎ 44টা টপিক এবং তার মধ্যে অজস্র সাব টপিক কিন্তু রয়েছে। এই 44টা ক্লাস তোমরা যদি ভালো করে প্রথম থেকে শেষ পর্যন্ত আরেকবার দেখে নাও, যদি মানে তোমাদের রিভিশনের প্রয়োজন পড়ে একবার রিভিশন করে নাও, দেখবে আগামী দিনে তোমাদের ইন্টারভিউতে যা কিছু প্রশ্ন জিজ্ঞাসা করবে, দেখবে কোনো প্রশ্নই তোমাদের অজানা থাকবে না, সবটাই দেখবে তোমরা তোমাদের মতো করে উত্তর কিন্তু দিতে পারবে। তো আজকের ক্লাস এই পর্যন্ত। সকলে ভালো করে প্রিপারেশন করো, সকলে ভালো করে পড়তে থাকো এবং তার সাথে ডেমো প্র্যাকটিস করতে থাকো। সকলকে অসংখ্য ধন্যবাদ। আগামী দিনে প্রত্যেকের জন্য শুভকামনা রইল।